আচ্ছা, আজকে আমরা তৃতীয় চ্যাপ্টারটার মধ্যে প্রবেশ করব। তৃতীয় চ্যাপ্টারটা অ্যাবাউট ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস অর ফিজিওলজিক্যাল প্রসেস। জীবদেহের মধ্যে যে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো ঘটে থাকে, সেই শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোকে উদ্ভিদের ক্ষেত্রে এবং প্রাণীর ক্ষেত্রেও কিছু কিছু প্রক্রিয়াগুলোর দৃষ্টান্ত কিন্তু আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে রয়েছে। তো কাজেই প্রথমেই যে চ্যাপ্টারটা বা প্রথমেই যে পার্টটা, সেই পার্টটা কিন্তু ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। আগেই বলে থাকি এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কাকে বলে, এটা কিন্তু হচ্ছে আমরা 4, 6 বা 7-এ অল্প বিস্তার কিন্তু কিছু কিছু জেনেছি সেটা কিন্তু শুধুমাত্র সংজ্ঞা ছিল, ডেফিনেশন, কিন্তু সেরকম ভাবে বিস্তারভাবে কিন্তু কোনো ক্লাসেই জানা হয়ে ওঠেনি। তো এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা এখন ক্লাস 9-এ আমাদেরকে কিছুটা রয়েছে, আমি আবারও বলছি কিছুটা রয়েছে, কারণ এই সালোক সংশ্লেষ কিন্তু একটা ব্রড বেসে অনেকটা বড় একটা ব্যাপার, ঠিক আছে, কিন্তু খুব অল্প পরিমাণেই তোমাদের কিন্তু ক্লাস 9-এর সিলেবাসে এটা ইনক্লুড করা রয়েছে। তো সেই পার্টগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। আচ্ছা, প্রথমে বলে থাকি এই যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস, এই টার্মটা কে প্রথম উত্থাপন করেছিলেন? এটা হচ্ছে 1893 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস বার্নেস প্রথম ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কিন্তু উদ্ভাবন বা সালোক সংশ্লেষ যে নামটা, সেই নামটা কিন্তু উদ্ভাবন করেছিলেন, এবং পরবর্তীকালে বিভিন্ন ধরনের বিজ্ঞানীর যৌথ প্রচেষ্টায় এই সালোক সংশ্লেষ ব্যাপারটা ওভারঅলে গিয়ে একটা চিত্র পায়। তো এই যে সালোক সংশ্লেষ উদ্ভিদ দেহের ঘটে যাওয়া এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা ছাড়া কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কেন, গোটা জীবগুলি বেঁচে থাকতে পারতো না। কেন আমি এই কথাটা বললাম? কারণ ছোটবেলা থেকেই তোমরা পড়ে আসছো যে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কিন্তু পরিবেশ থেকে সেই বিখ্যাত কার্বন ডাই অক্সাইড গ্যাসটা শোষণ করে, যেটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রধান গ্যাস, ঠিক আছে। সেই কার্বন ডাই অক্সাইডটা শোষণ করে এবং হিউজ পরিমাণে কিন্তু অক্সিজেন গ্যাসটা ত্যাগ করে নেয়। ফলে জীবসহ মানুষসহ বিভিন্ন ধরনের যারা প্রাণীরা রয়েছে, তারা কিন্তু স্বভাবতই সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা লিড করতে পারছে। তো এই জন্যই এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা জীবের ক্ষেত্রে অধ্যয়ন করা বা প্রতিটি মানুষ বা প্রতিটি জীবের অস্তিত্বের জন্য এই প্রক্রিয়াটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমি এখানে কতগুলো পার্টগুলো লিখেছি, কতগুলো টার্ম লিখেছি, এই টার্মগুলো নিয়ে আজকে বেসিক্যালি আমি এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে এই যে এতগুলো টার্মের কথা তোমরা পাচ্ছ, এটা হচ্ছে সালোক সংশ্লেষের জন্য একটা প্রিলিমিনারি ব্যাপার বা কিছু বেসিক জিনিসগুলো। সেই বেসিক জিনিসগুলো না জানলে আমরা পরবর্তী যেগুলো সালোক সংশ্লেষটা কিভাবে ঘটে থাকছে সেই জিনিসটাকে বুঝতে পারবো না। তো সবার আগে যে পার্টটা আসছে সেটা হচ্ছে সংজ্ঞা কাকে বলে আমরা সবাই জানি কি, যে পদ্ধতিতে দিনের বেলা সবুজ উদ্ভিদ মাটি দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ এবং বায়ুমণ্ডল থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইডের সহায়তায় গাছের পাতার মধ্যে নিজের খাদ্যটা নিজে প্রস্তুত করে থাকে, সেটাকেই এক কথায় বলা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, তাই তো। এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে অ্যাকচুয়ালি ইংরেজিতে বলে ফটোসিনথেসিস। এই ফটোসিনথেসিস টার্মটাকে তোমরা যদি অ্যাকচুয়ালি স্প্লিট করার অর্থ হচ্ছে যদি আমরা ভেঙে দিই, তাহলে ভেঙে দিলে আমরা কিন্তু এখানে দুটো শব্দ পাবো, একটাকে বলা হচ্ছে ফোটস আর একটাকে বলা হচ্ছে কিন্তু সিনথেসিস। এই যে ফোটস শব্দটার অর্থ লাইট, এবং সিনথেসিস শব্দের অর্থ হচ্ছে টু প্রডিউস সামথিং, অর্থাৎ আলোর উপস্থিতিতে কোনো কিছু তৈরি হচ্ছে। যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি উদ্ভিদের খাদ্য। সেই খাদ্যটাই আর কিছুই না, একটা সরল শর্করা, যে সরল শর্করাটার আমরা নাম সকলেই জানি, গ্লুকোজ। এই যে ফটোসিনথেসিসে ঘটে যাওয়া যে বিক্রিয়াটা বা কিভাবে ঘটছে, এটাকে যদি একটা সামারাইজ করা যায়, এক লাইনে যদি একটা বিক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা যায়, তাহলে সেই বিক্রিয়াটা কিরকম দেখতে লাগবে দেখা যাক। CO2 প্লাস H2O, মানে এই দুটো জিনিস হচ্ছে গ্রহণ করছে, এবং বিক্রিয়াটা স্বাভাবিকভাবে সম্পন্ন হচ্ছে ক্লোরোফিল যুক্ত পাতার সূর্যালোকের উপস্থিতিতে, এবং তৈরি হচ্ছে C6H12O6 প্লাস এদিক থেকে বেরিয়ে যাচ্ছে O2, আবার কিছু পরিমাণে জলও এখানে উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটাকে যদি স্বাভাবিকভাবে আমরা ব্যালেন্স করি, তাহলে দেখবো এখানে যত পরিমাণে কার্বন ডাই অক্সাইডটা গৃহীত হচ্ছে, ঠিক ততটা পরিমাণে কিন্তু অক্সিজেন গ্যাস নির্গত হচ্ছে, অর্থাৎ 6CO2 আবার এদিক থেকে 6O2। আবার এখানে জলটাকে ব্যালেন্স করলে 12, আর এখানে হচ্ছে শুধুমাত্র 6 দিয়ে দিলে ব্যালেন্সটা দাঁড়িয়ে যাবে।
তো এটা হচ্ছে সালোক সংশ্লেষের ওভারঅল যে প্রসিডিওরটা, মানে সালোক সংশ্লেষে কি ঘটছে সেটাকে সামারাইজ করা। এই যেখানে C6H12O6 এটাকে কিন্তু গ্লুকোজ বলা হচ্ছে, এই তৈরি হচ্ছে R2CP, তাই জন্য এটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষ। এবার আমরা দেখবো এই যে সালোক সংশ্লেষটা কোথায় ঘটছে, স্থানটা কোথায় কোথায়। দেখো আর কি তোমরা, এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত ধরনের যাদের ক্লোরোফিলটা রয়েছে সেই ক্লোরোফিল যুক্ত পাতায় কিন্তু ঘটে যাচ্ছে, ঠিক আছে। তো এর মধ্যে যেটা সবুজ উদ্ভিদ, তো সমস্ত রকমের সবুজ উদ্ভিদরাই ইনক্লুডেড রয়েছে, এবং কিছু কিছু ব্যাকটেরিয়া যেমন রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম, আবার কিছু কিছু এককোষী প্রাণী প্রোটিস্টাদের মধ্যে যারা পড়ছে যেমন ইউক্লিনা, ক্রাইসোনিকা, এদের ক্ষেত্রেও যেহেতু এটা ক্লোরোফিলটাকে কন্টেইন করে, ক্লোরোফিলটা এদের মধ্যে যেহেতু রয়েছে, তাই জন্য তাদের ক্ষেত্রেও আমরা এই সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস প্রক্রিয়াটাকে কিন্তু দেখে থাকি। তো এগুলো হচ্ছে সালোক সংশ্লেষের সম্ভাব্য স্থানগুলো। এইবার এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাই আমি এখানে লিখেছি আর কি। এই বিক্রিয়াটাকে দেখো, এই যে এখানে কার্বন ডাই অক্সাইডটাকে যদি আমরা দেখি, কার্বন ডাই অক্সাইডটা কিন্তু পরবর্তীতে গিয়ে এখানে গ্লুকোজে কনভার্ট হয়েছে। তার মানে দেখ, এই যে এখানে কার্বন ডাই অক্সাইড যেটা রয়েছে, সেই কার্বন ডাই অক্সাইডের মধ্যে কিন্তু হাইড্রোজেনের যখন সংযোজনটা ঘটেছে তখন সেটা হয়ে গেছে গ্লুকোজে, তাই তো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই বিক্রিয়াটার মধ্যে হাইড্রোজেনটা কিন্তু সংযোজিত হয়েছে, আর হাইড্রোজেন সংযোজন মানে এই বিক্রিয়াটাকে আমরা কি বলে থাকবো, এই বিক্রিয়াটাকে কিন্তু আমরা অবশ্যই বলে থাকবো বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। আবার এখান থেকে যখন হচ্ছে জলটাকে আমরা দেখবো, জলটা কিন্তু পরবর্তীতে যখন অক্সিজেন উৎপন্ন করছে, সেই অক্সিজেন উৎপন্ন হওয়ার সময় কি হচ্ছে, আলটিমেটলি হাইড্রোজেনটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে হাইড্রোজেনটা যদি বেরিয়ে যায় তখন সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, জারণ প্রক্রিয়া। তাই জন্য এই সালোক সংশ্লেষটাকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। প্রশ্ন আসে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় কেন, সেটা কিন্তু এই বিক্রিয়াকে এক্সপ্লেন করে তারপরে আমাদেরকে লিখতে হবে। নেক্সট আমরা আরেকটা জিনিস যেটা দেখবো, এখানে হচ্ছে সালোক সংশ্লেষের প্রধান উপাদান সমূহগুলো। উপাদান সমূহগুলো কি কি? সালোক সংশ্লেষের প্রধান উপাদানগুলোকে দুভাগে ভাগ করা যেতে পারে। উপাদানগুলোকে প্রাইমারিলি দুভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে প্রধান উপাদান, আরেকটাকে আমরা বলে থাকবো হচ্ছে সাহায্যকারী উপাদান। প্রধান উপাদানগুলোর মধ্যে কি কি পড়বে? প্রধান উপাদানগুলোর মধ্যে আমাদের পড়বে মেইনলি জল, আমাদের পড়বে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পড়বে সূর্যালোক, এবং পড়বে হচ্ছে ক্লোরোফিল। আর সাহায্যকারী উপাদানগুলোর মধ্যে আমরা পড়বে NADP+, RUBP, ADP, এরকম আরো অনেক কিছু। আচ্ছা, এখানে প্রধান উপাদানগুলোর ভূমিকাই কিন্তু আমাদের মেইন পড়তে হবে, আর এখানে সাহায্যকারী উপাদানগুলো আমরা পরে পড়বো, পরে এই ব্যাপারে জানবো। এই প্রধান উপাদানগুলোর মধ্যে আগে বলে নিই, এই যে NADP+, এর নাম রয়েছে, এগুলো কিন্তু সবাই পাতার মধ্যে অবস্থিত কিছু কিছু হচ্ছে যৌগ। যেমন NADP কথার অর্থ হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, RUBP রাইবিউলোজ বিসফসফেট, ADP অ্যাডিনোসিন ডাইফসফেট, এরকম কিছু কিছু যৌগ যেগুলো পাতার মধ্যে প্রেজেন্ট রয়েছে। আচ্ছা, এই যে এবার এখানে প্রধান উপাদানগুলো যেগুলো রয়েছে জল, কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক এবং ক্লোরোফিল, এদের থেকে আমাদেরকে কি কি পড়তে হবে, এরা সালোক সংশ্লেষে কি কি রোলগুলো প্লে করে, এদের ভূমিকাগুলো কি কি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে বলে রাখি, এই যে জল এবং কার্বন ডাই অক্সাইড হলো সালোক সংশ্লেষের ক্ষেত্রে ব্যবহৃত প্রধান কাঁচামাল। কাঁচামাল বলতে যে উপাদানগুলো ছাড়া হয়তো এই সালোক সংশ্লেষ টোটাল ব্যাপারটা ইনকমপ্লিট, কারণ এখানে ভালো করে আমরা বিক্রিয়ার মধ্যে দেখতে পাচ্ছি যেখানে কার্বন ডাই অক্সাইড রয়েছে, জল রয়েছে, তাদের বিক্রিয়ার ফলে কিন্তু আলটিমেটলি আমার গ্লুকোজটা তৈরি হচ্ছে, তাই তো। কাজে এই দুটো উপাদান যদি না থাকে তাহলে কিন্তু কখনোই আমরা ফার্দার দিয়ে এই উপাদানটা তৈরি করতে পারবো না, ফলে কিন্তু আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ইভেন্চুয়ালি হবে না। তো আমরা দেখে নেব এই যে এখানে জলটা অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষকালে গৃহীত যে জল, এই জল কি ভূমিকাটা পালন করে। আচ্ছা, প্রথমত বলে থাকি, যারা স্থলজ উদ্ভিদ থাকবে এবং যারা জলজ উদ্ভিদ থাকবে তারা সবাই আর কি সালোক সংশ্লেষ প্রক্রিয়াটার সাথে সংযুক্ত, দুজনেই করতে পারবে। তো স্থলজ উদ্ভিদরা অ্যাকচুয়ালি কি করবে, মাটির থেকে মূলরণ দ্বারা যে কৈশিক জলটা যে অগভীর জলটা, সেই অগভীর জলটাকে তারা কালেক্ট করে নেবে মূলরণের সাহায্যে, অভিস্রবণ প্রক্রিয়া। আর যেগুলো জলজ উদ্ভিদ থাকবে তাদের জলে নিমজ্জিত সমস্ত অংশ দিয়েই কিন্তু মূলত তারা এই জলটাকে সংগ্রহ করতে পারবে। তো এই যে জলটা কি কাজ করে, জলটার প্রধান কাজ হচ্ছে সালোক সংশ্লেষের কাঁচামাল হিসেবে কাজ করা। আর সেকেন্ড যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে দেখো,
এই যে জলটা থেকে আমরা আলটিমেটলি দেখছি এখানে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে, কিভাবে উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই যে জলটা H2O যখন আলটিমেটলি বিশ্লিষ্ট হবে, বিশ্লিষ্ট হয়ে কি উৎপন্ন করবে সেটা অবশ্যই H+OH- আয়ন। H+ আয়নটাকে বলা হবে কি হাইড্রোজেন আয়ন, আর OH- টাকে বলা হবে হাইড্রক্সিল আয়ন। তো এই যে হাইড্রক্সিল আয়নের মাথায় আমরা দেখতে পাচ্ছি একটা ইলেকট্রন মানে মানে একটা মাইনাস চিহ্ন আছে। এই মাইনাস চিহ্ন হওয়ার অর্থ কি একটা ইলেকট্রন ওর বেশি রয়েছে, তাই জন্য কি হবে ও না একটা ইলেকট্রন ছেড়ে দেবে। একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ও এরকম অনেকগুলো হাইড্রক্সিল মূলকে পরিণত হয়ে যাবে। তো এরকম চারটা হাইড্রক্সিল মূলক থেকে ওরা একটা অন্তর্বর্তী যৌগ ফর্ম করবে, যে অন্তর্বর্তী যৌগটা হচ্ছে 2H2O2, দ্যাট ইজ দ্য হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইডটা স্টেবল যৌগ না, তো এই হাইড্রোজেন পারঅক্সাইডটা ইভেন্চুয়ালি ব্রেক করে যাবে, ব্রেক করে কি উৎপন্ন করবে 2H2O+O2। সেই অক্সিজেনটাই কিন্তু অ্যাকচুয়ালি পরিবেশের মধ্যে লিবারেটেড হয়ে যাবে, পরিবেশের মধ্যে মিশে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই যে জলটা, এই জল ভেঙে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি অক্সিজেনটা পাচ্ছি। অর্থাৎ সালোক সংশ্লেষকালে অ্যাকচুয়ালি জলের বিশ্লিষ্টকরণের জন্যই কিন্তু অক্সিজেন উৎপন্ন হয় এবং সালোক সংশ্লেষের অন্যতম কাঁচামাল হিসেবে কাজ করে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা। কার্বন ডাই অক্সাইডটা কি? কার্বন ডাই অক্সাইডটা আমরা সবাই জানি যে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে কার্বন ডাই অক্সাইডটা যথেষ্ট পরিমাণে রয়েছে, 0.04%। তো সেই কার্বন ডাই অক্সাইডটাকেই ওই উদ্ভিদ তাদের পাতার মেসোফিল করা অবস্থিত যে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র, সেই ছিদ্রগুলোকে আমরা বলে থাকি মূলত পত্ররন্ধ্র। তো সেই পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে উন্মোচনের মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইডটা কিন্তু স্থলজ উদ্ভিদরা সাধারণত সংগ্রহ করে থাকে। আর যারা জলজ উদ্ভিদ, তারা জলজ উদ্ভিদরা কিভাবে সংগ্রহ করে? দেখো যে জলের মধ্যে কিন্তু কার্বন ডাই অক্সাইডও যেমন ডিজলভ রয়েছে, ঠিক তেমনি অক্সিজেনও ডিজলভ রয়েছে। এদেরকে ডিজলভ অক্সিজেন এবং ডিজলভ কার্বন ডাই অক্সাইড কিন্তু সাধারণ অর্থে বলা হয়ে থাকে। তো এই ডিজলভ যে কার্বন ডাই অক্সাইডটা সেটা হচ্ছে মূলত ব্যাপন প্রক্রিয়ায় জলজ উদ্ভিদরা কালেক্ট করে থাকে এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়াটার সঙ্গে সেগুলোকে যুক্ত করে রাখে। তো এই কার্বন ডাই অক্সাইডটার ভূমিকাগুলো কি কি? ভূমিকা যদি বলি, এই গ্লুকোজ অণুকে আমরা লিখতে লাগে C6H12O6 হিসাবে। অর্থাৎ এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে যেটা সি আছে আর অক্সিজেনের মধ্যে যেটা ও রয়েছে, সেই সি আর এই ও, এই দুটো উপাদানকে মূলত গ্লুকোজ অণুর মধ্যে যেটা সরবরাহ করে সেটা কিন্তু কার্বন ডাই অক্সাইড। আবার এই যে হাইড্রোজেন উপাদানটা মেইনলি কিন্তু সরবরাহ করছে কে না জল। ঠিক আছে, অর্থাৎ গ্লুকোজ অণুটা তৈরির জন্য কার্বন এবং অক্সিজেনের উৎস হিসেবে কাজ করছে। এবং সেকেন্ড যেটা কথা সেটা হচ্ছে অঙ্গারাক্তীকরণ ঘটাতে সাহায্য করছে। অঙ্গারাক্তীকরণ ব্যাপারটা কি মনে রাখবে, যে পদ্ধতিতে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের কার্বন কোষস্থ যৌগে অর্থাৎ কোষে অবস্থিত কোন একটা যৌগে অঙ্গীভূত হয়, সেই প্রক্রিয়াটাকে স্বাভাবিকভাবে বলা হয়ে থাকে অঙ্গারাক্তীকরণ। এই ব্যাপারটা আমরা পড়বো যখন আমরা সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া পড়বো, তখন আমরা এই অঙ্গারাক্তীকরণ ব্যাপারটা সম্পর্কে একটু বেসিক ভাবে বা একটু বিস্তারভাবে জানতে পারবো। আপাতত আমি একটা জিনিস লিখে দিচ্ছি একটা রিঅ্যাকশনের মতো। ধরো এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পাতার কোষে অবস্থিত একটা যৌগ RUDP-টা সাথে যখন কার্বন ডাই অক্সাইডটা যুক্ত হয় এবং একটা উৎসেচকের সহায়তায়, যে উৎসেচকের নাম হচ্ছে রুবিস্কো, সেই উৎসেচকের সহায়তায় মূলত কি হয়, একটা যৌগ উৎপন্ন হয়। সেই যৌগটাকে বলা হচ্ছে PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে কিন্তু এই কার্বন ডাই অক্সাইডের যে কার্বন উপাদানটা এটার মধ্যে স্বাভাবিকভাবে রয়েছে। তো এই যে প্রক্রিয়াটা কার্বন ডাই অক্সাইডের কার্বনের কোষস্থ যৌগে অঙ্গীভূত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অঙ্গারাক্তীকরণ। ঠিক আছে, তো এই অঙ্গারাক্তীকরণ ঘটাতেও কিন্তু কার্বনেরই সহায়তা লাগছে বা কার্বনই লাগছে। আচ্ছা, এবার সালোক সংশ্লেষের যেটা অন্যতম কাঁচামাল হিসেবে কাজ করেছে সেটা তো আমরা বললামই অলরেডি। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এই সূর্যালোকের ভূমিকা। সূর্যালোকের ভূমিকাটা আগে কি? আগে আমরা বলছি যে সূর্যালোক ব্যাপারটা নিয়ে যে আমরা এত চিন্তা ভাবনা করছি এটা কি হিসাবে আসে। এখানে না আমাদেরকে দুটো ওয়ার্ড সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে ফোটন কণা আর একটাকে বলা হচ্ছে কোয়ান্টাম কণা। এই দুটো জিনিসটা কি আমি বলছি আবারও, ফোটন কণা আর এই কোয়ান্টাম কণা, এই ব্যাপার জিনিসটা কি সেটা একবার দেখা যাক। ধরো আমরা জানি সূর্যের মধ্যে কিন্তু অনবরত বিভিন্ন সংযোজন বিক্রিয়াগুলো ঘটে চলছে। তোমরা হয়তো নিশ্চয়ই পড়েছো, যেখানে অনেকগুলো হাইড্রোজেন আয়ন পরস্পর সংযোজিত হওয়ার ফলে হিলিয়াম আয়ন উৎপন্ন হয় বা হিলিয়ামগুলো উৎপন্ন করছে, এবং সেই হিলিয়ামটা উৎপন্ন হওয়ার সময় একটা বিশেষ পরিমাণে বা একটা শক্তির উৎপাদন হয়। সেই শক্তিটা কিন্তু মূলত পৃথিবী পৃষ্ঠে
একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রূপে আসে, এবং সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কিন্তু আর কিছুই না, কিছু কিছু তরঙ্গদৈর্ঘ্য সমন্বিত, কিছু বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য যুক্ত অ্যাকচুয়ালি কণার সমষ্টি। সেই কণাগুলোকে আমরা বলে থাকি ফোটন কণা। আমি আবারও বলছি, কি হচ্ছে না, আমরা জানি হাইড্রোজেন আয়নটা সেখানে গিয়ে সূর্যের মধ্যে অনবরত হিলিয়াম আয়নে কনভার্ট হচ্ছে, ঠিক আছে, সংযোজন বিক্রিয়ার ফলে। তো এই সংযোজন বিক্রিয়ার ফলে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে শক্তির উৎপাদন করছে। সেই শক্তিটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসাবে মূলত পৃথিবী পৃষ্ঠের দিকে কিন্তু ধাবমান হয়ে যায়, তাই তো? এবং এই পৃথিবী পৃষ্ঠে যখন সেটা আসে তখন কিন্তু সেটা অ্যাকচুয়ালি একটা 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 অনেকগুলো তরঙ্গদৈর্ঘ্য সমন্বিত কিছু কিছু কণা হিসেবে সেটা আসে, এবং যে তরঙ্গদৈর্ঘ্য সমন্বিত সেই যে কণা, সেই কণাগুলোকে বলা হয় ফোটন কণা। কি কণা বলা হয়? ফোটন কণা। এবং সেই ফোটন কণায় আবদ্ধ যে শক্তির পরিমাণটা, সেই আবদ্ধ শক্তির পরিমাণটা কিন্তু শক্তির পরিমাণটাকে বা শক্তিটাকে অ্যাকচুয়ালি বলা হবে কোয়ান্টাম বলা হবে। কি বলা হবে? কোয়ান্টাম। ঠিক আছে, তাহলে ফোটন কণাটা হচ্ছে কোয়ান্টাম কণা, অর্থাৎ এই যে সূর্যালোকটা অ্যাকচুয়ালি পৃথিবী পৃষ্ঠে যে আসছে সেটা কিন্তু ফোটন কণা, এবং কোয়ান্টাম কণাটাই আলটিমেটলি এই সূর্যালোকটা দ্বারা, মানে সূর্যালোকের কোয়ান্টাম কণাটাকে কিন্তু আলটিমেটলি শোষণ করছে, তাই তো? কে শোষণ করছে? ক্লোরোফিল অবশ্যই শোষণ করছে। তো মনে রাখবে, এই যে কোয়ান্টাম কণাটাকে শোষণ করার মাধ্যমে কি হয়, ক্লোরোফিল কিন্তু এক্সাইটেড হয়ে যায়, ক্লোরোফিলটা কিন্তু উত্তেজিত হয়ে যায়। ক্লোরোফিলটা প্রথম অবস্থায় ঘুমন্ত স্টেটে থাকে, ওখানে রিঅ্যাকশনটা তখনও পরিমাণে শুরু হয় না, কিন্তু যে মুহূর্তে কোয়ান্টাম কণাগুলো ক্লোরোফিলগুলো শোষণ করলো তখনই কিন্তু ক্লোরোফিলটা জাগ্রত হয়ে যায়, এবং তখন এই সালোক সংশ্লেষের যে ইনিশিয়েশনটা, যে স্টার্টিং পয়েন্টটা, সেই স্টার্টিং পয়েন্টটা কিন্তু চলতে থাকে বা শুরু হয়ে যায়। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে সূর্যালোকের ভূমিকা। এবং এই সূর্যালোকটা পরে জন্যই কিন্তু এই যে জলটার যেটা বললাম, সেই জলটার কিন্তু বিশ্লিষ্টকরণটা ঘটে H+ এবং OH- আয়নে, এটা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, আবার যেটা আরেকটা কথা বলছি, যেটাকে বলা হচ্ছে ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। ফটোসিনথেটিক ফসফোরাইলেশনটা এটা আমরা আবার সালোক সংশ্লেষের যখন আলোক দশাটা পড়বো, সেই আলোক দশার সময় আমরা জানতে পারবো। কি হয় না, পাতার কোষে অবস্থিত একটা যৌগ থাকে যার নাম হচ্ছে এডিপি। ঠিক আছে, এই এডিপিটা উচ্চ শক্তি সম্পন্ন একটা যৌগ বা অজৈব ফসফেট টিআই এর সঙ্গে সংযোজন ঘটে, এবং সূর্যালোকের উপস্থিতিতে সেটা কিন্তু উচ্চ শক্তি সম্পন্ন এটিপি তে কনভার্ট হয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। যে প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি কি, যেটাকে আমরা বলে থাকি ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। তো এই প্রসিডিউরটাকে ঘটানোর জন্য কিন্তু কার দরকার হয়ে পড়ে? দরকার হয়ে পড়ে কিন্তু অবশ্যই সূর্যালোকের। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমাদের যেটা ভূমিকা রয়েছে সেটা কিন্তু বিভিন্ন রঞ্জক পদার্থ। রঞ্জক বলতে প্রধান যে রঞ্জকটা আমাদের ক্ষেত্রে বা সালোক সংশ্লেষের ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেই রঞ্জকটাকে কিন্তু বলা হবে কি? ক্লোরোফিল, তাই তো? এছাড়া ক্লোরোফিল ছাড়াও বেশ কিছু কিছু রঞ্জক পদার্থ সেখানে ইনভলভ থাকবে, যেটাকে আমরা বলে থাকবো ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস এর মধ্যে ক্যারোটিন, জ্যান্থোফিল, হ্যাঁ, আবার এই দিক থেকে হচ্ছে ফাইকোবিদিন বলে রঞ্জক পদার্থ থাকবে, যেখানে ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন, এই বিভিন্ন রঞ্জক পদার্থগুলো কিন্তু জড়িত থাকবে। তো এই রঞ্জক পদার্থের মধ্যে প্রথম যেটা আমরা বলে থাকছি সেটা কিন্তু ক্লোরোফিল। মনে রাখবে, ক্লোরোফিল অনেক ধরনের হয়, ক্লোরোফিল এ হয়, বি হয়, সি, ডি, ই, এরকম বিভিন্ন ধরনের ক্লোরোফিল কিন্তু হয়। তো এই ক্লোরোফিলের মধ্যে এই ক্লোরোফিল এটাই হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ। ক্লোরোফিল বিটা ক্লোরোফিল এর অনুপস্থিতিতে কিন্তু সাধারণত সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে সংগঠন করে থাকে। আচ্ছা, তো এই ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর যদি হচ্ছে আমরা সংকেতটা, এখানে একটু ইম্পর্টেন্ট রয়েছে, সেই সংকেতটা আমাদেরকে লিখতে হবে। দেখো, সংকেতটা মনে রাখার একটা সহজ নিয়ম কি? CHONMG, এই জিনিসটা মনে রাখবে তোমরা, CHONMG। এই পাঁচটা মূল কিন্তু হচ্ছে মূলত লাগছে। এরপরে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, একটা ফোন নাম্বার। ফোন নাম্বারটা কি? 557245MG। ঠিক আছে, একটু গন্ডগোল হলো, এটা হবে হচ্ছে 5, সরি, এখানে হবে এটা 5 আর এটা হবে হচ্ছে 4 mg। এটা হচ্ছে ক্লোরোফিল এ এর সংকেত। ঠিক আছে, C55H72O5N4 mg। আর যদি হচ্ছে আমরা ক্লোরোফিল, এটা ক্লোরোফিল এ এর ক্ষেত্রে সংকেত, আর ক্লোরোফিল বি এর যদি আমরা সংকেতটা বলি, তাহলে একই ভাবে আসবে CHONMG, এখানে আসবে 55, এখানে 72 এর জায়গায় 70, এখানে 6 4 mg। এটা হচ্ছে ক্লোরোফিল বি এর সংকেত। ঠিক আছে, এই ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি এরাই আলটিমেটলি কি করে? সূর্যালোকের যে ফোটন কণাটাকে শোষণ করে, অর্থাৎ সূর্যালোকের ফোটন কণাটাকে শোষণ করে এরা উত্তেজিত এবং তেজময় হয়ে ওঠে, এবং তারপরে কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা মূলত সংঘটিত হয়।
এছাড়া সাধারণত জলের যে আলোক বিক্রিয়াগুলো বা আয়নীকরণটা, সেই আয়নীকরণটা কিন্তু মূলত ঘটে থাকছে, তাই তো? অর্থাৎ এই ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর ভূমিকাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যখন আর বাকি যে সমস্ত ক্লোরোফিল গুলো থাকে বা বাকি যেগুলো রঞ্জক পদার্থ থাকে, যেমন ক্যারোটিন বা এদিক থেকে হচ্ছে আমরা জ্যান্থোফিল বা ফাইকোবিলিন, ফাইকোইথিন, এই যে রঞ্জক পদার্থগুলোর কথা আমরা বলছি, এই রঞ্জক পদার্থগুলো সূর্যালোকটাকে সংগ্রহ করে, অবশ্যই সূর্যালোকটাকে সংগ্রহ করে, এবং সূর্যালোকটাকে সংগ্রহ করার মাধ্যমে কিন্তু মূলত তারা ক্লোরোফিল এ কেই সরবরাহ করে থাকে। ক্লোরোফিল এ কিন্তু মূলত সালোক সংশ্লেষ প্রক্রিয়াটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এই কথাটা মাথায় রাখবে। তো এটা গেল হচ্ছে সালোক সংশ্লেষের প্রধান প্রধান যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর ভূমিকা। আচ্ছা, এরপরে আমরা যে পার্টটা পড়বো সেই পার্টটা হচ্ছে মূলত দেখো এখানে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র টার্ম, যেমন উপচিতি বিপাক। উপচিতি বিপাক, এই যে সালোক সংশ্লেষটাকে বলা হয় উপচিতি বিপাক। আমরা পড়েছিলাম যে বিপাক হচ্ছে কোষের মধ্যে ঘটে চলা বিভিন্ন ধরনের বিক্রিয়া, তাই তো? এবং সেই যে বিক্রিয়াগুলো না হলে হয়তো জীবদেহে বিভিন্ন ধরনের যে প্রসেসগুলো সেগুলো চলতে পারতো না, তাই তো? এবং এই বিক্রিয়াগুলোর মধ্যে কিছু কিছু বিক্রিয়া থাকে যার ফলে হচ্ছে জীবদেহের ওজনটা কি হয় না বৃদ্ধি পায়, আর কিছু কিছু বিক্রিয়া থাকে যার ফলে জীবদেহের ওজনটা কি হয় না হ্রাস পায়। তো এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে জল এবং কার্বন ডাই অক্সাইড এরা যখন গ্লুকোজটা উৎপাদন করছে, সেই গ্লুকোজ উৎপাদনের মাধ্যমে কিন্তু এই জীবদের বা উদ্ভিদদের যে সামগ্রিক ওজনটা, শুষ্ক ওজনটা বৃদ্ধি পাচ্ছে। ফলে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে কিন্তু এক ধরনের উপচিতি বিপাক বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে তো আমরা এই জিনিসগুলো সংজ্ঞা, স্থান, বিক্রিয়া, আবার এদিক থেকে প্রধান উপাদান, উপচিতি বিপাক, অঙ্গারাত্মীকরণ, এই জিনিসগুলোকে আমরা বলে ফেলেছি। আচ্ছা, আলোচনা করেছি। এবার আমরা প্রভাবকগুলো একবার দেখে নেব। প্রভাবকগুলো কি কি? বিশেষ কিছু কিছু ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টরগুলো কিন্তু সালোক সংশ্লেষের প্রক্রিয়াটাকে কখনো ত্বরান্বিত করে, কখনো বা বৃদ্ধি করে, কখনো হ্রাস করে। এর মধ্যে যে যে উপাদানগুলো পড়ছে অবশ্যই, যেটা আলো, তারপরে এদিক থেকে ধরো জল, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব, অক্সিজেনের ঘনত্ব, উষ্ণতা, এই যে প্রভাবক বা শর্তগুলো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এরা নানা রকম ভাবে এদের পরিমাণ হ্রাস বৃদ্ধির মাধ্যমে সালোক সংশ্লেষের ওভারঅল যে ফ্ল্যাকচুয়েশনটা, সেই ফ্ল্যাকচুয়েশনটা কিন্তু ঘটতে থাকে। অর্থাৎ কখনো কখনো সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পায়, কখনো বা কমে যায়। ঠিক আছে, এগুলো বিভিন্ন প্রভাবক বা শর্তগুলো। আচ্ছা, নেক্সট আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে সালোক সংশ্লেষ কালে যেটা হচ্ছে বর্ণালী সম্পর্কে। বর্ণালী ব্যাপারটা কি সেটা হচ্ছে একবার জানা যাক। আচ্ছা, বর্ণালী বোঝানোর আগে আমি না একটা ছবি আগে ড্র করে নিই। ছবিটা আঁকিয়েছিলাম, তালে মুছে ফেলেছি আর কি। আচ্ছা, এটা হচ্ছে একটা ছবি, ঠিক আছে? তো এই ছবির মধ্যে এখানে হচ্ছে, এটা তো আমরা জানি এখানে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এই ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা নিয়ে নিলাম হচ্ছে সাধারণত ক্লোরোফিল এ কর্তৃক সূর্যালোক শোষণ, ঠিক আছে? আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য এক্স অ্যাক্সিস বরাবর যেটা রয়েছে। আচ্ছা, এই যে এখানে লাল রঙের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ ড্র করা, এই লাল রঙের অংশটা হচ্ছে ক্লোরোফিল এ কর্তৃক সূর্যালোকের শোষণটা। আর এই যে এখানে যে নীল রঙের অংশটা, সেই নীল রঙের অংশটা কিন্তু অ্যাকচুয়ালি বর্ণালী, বা যেটাকে হচ্ছে কার্য বর্ণালী আমরা মূলত বলে থাকছি। আচ্ছা, আগে বলে থাকছি যে এই যে বর্ণালীটা, এই বর্ণালীটা কিন্তু সালোক সংশ্লেষের ক্ষেত্রে দু ধরনের হয়ে থাকে। একটাকে বলা হচ্ছে শোষণ বর্ণালী, আর একটাকে বলা হচ্ছে কার্য বর্ণালী। এই শোষণ বর্ণালী আর কার্য বর্ণালীটা কি? দেখো যে এই যে রঞ্জক পদার্থগুলো বিভিন্ন থাকে, সেই রঞ্জক পদার্থগুলো মানে এই সূর্যালোকের যে পরিমাণ আলোটাকে শোষণ করে থাকে, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোটাকে শোষণ করে থাকছে, সেই যে আলোগুলোকে তারা শোষণ করছে সেটা কিন্তু তাদের শোষণ বর্ণালী। ঠিক আছে, বলতো বেনি, আসো, কলাই, যে আমরা নামটা পড়েছি, এই যে সাদা রঙের আলোটা যখন হচ্ছে ওই বিচ্ছুরিত হয়, তখন হচ্ছে এই সাতটা বর্ণের যে আলোকে বিভক্ত হয়, সেই সাতটা বর্ণের আলোকে অ্যাকচুয়ালি বেনি, আসো, কলাই হিসাবে
সংক্ষেপে চিহ্নিতকরণ করা হয়ে থাকে। তো এই যে আলোগুলো তারা শোষণ করছে সেই শোষণটাকে বলা হচ্ছে শোষণ বর্ণালী, ঠিক আছে। আর কার্যবর্ণালী কাকে বলা হয়? কার্যবর্ণালী বলা হয় মূলত দেখো এই যে এতগুলো যে আলো রয়েছে এই আলোর মধ্যে কিন্তু দুটো আলো, একটা হচ্ছে নীল বর্ণের আলো আর একটা হচ্ছে লাল বর্ণের আলো। এই নীল বর্ণের আলো এবং লাল বর্ণের আলোর একটা তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। যদি লাল বর্ণের আলোটা বলি তাহলে সেটা সাধারণত 660 থেকে 750 ন্যানোমিটারের মধ্যে, আর যদি হচ্ছে নীল বর্ণের আলোটাকে হচ্ছে আমরা বলি তাহলে সেটা হচ্ছে 430 থেকে 470 ন্যানোমিটারের মধ্যে, এটা 760ও বলা চলে। আচ্ছা, তো দেখা যায় এই যে এখানে ভালো করে ফ্ল্যাকচুয়েশনটাকে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখান থেকে এই যে এখানে 450, মানে এই ব্যারিয়ারটা 450, এবার এই 450 এর এই যে এখান থেকে যদি আমরা দেখি তাহলে কি এটা হিসাব মতো এখানে প্রায় 430টা আমরা ধরে নিতে হবে। তাহলে এই 430 থেকে যদি হচ্ছে আমরা 460 এর দিকে যত যাচ্ছি তত দেখা যাচ্ছে এই যে সালোক সংশ্লেষের হারটা কিন্তু এখানে বাড়ছে, তাই তো। আবার এখানে যদি আমরা ভালো করে নোটিস করি এই যে 650 থেকে 750 এর যে ব্যারিয়ারটা, অর্থাৎ এই যে এখান থেকে যদি আমরা দেখি আবার হচ্ছে সালোক সংশ্লেষের একটা পিকআপ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে এই যে অংশটা এটা হচ্ছে নীল বর্ণের আলো আর এই যে অংশটা এটা হচ্ছে লাল বর্ণের অংশ। এটাকে আমি আবার একটু হাইলাইট করে দিচ্ছি, এটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে সাধারণত রেড, তাই তো। এটা হচ্ছে রেড। এই যে ব্লু আর রেড অর্থাৎ এই দুটো আলোতে সালোক সংশ্লেষের যে হারটা ম্যাক্সিমাম হচ্ছে এইটাকে বলা হবে আলটিমেটলি কি সালোক সংশ্লেষের কিন্তু কার্যবর্ণালী। অর্থাৎ মনে রাখবে নীল বর্ণ এবং লাল বর্ণের আলোতে কিন্তু সালোক সংশ্লেষের হারটা ম্যাক্সিমাম হয়ে থাকে। এই দুটো আলোকে ওই জন্য বলা হয়ে থাকে কি, বলা হয়ে থাকে কিন্তু কার্যবর্ণালী বলা হয়ে থাকে। তাহলে এটা শোষণ বর্ণালী এবং কার্যবর্ণালী বোঝা গেল। শোষণ বর্ণালী হচ্ছে যে সবটাকেই সাধারণত তারা শোষণ করে থাকছে সেটা হচ্ছে শোষণ বর্ণালী, এবং হচ্ছে কার্যবর্ণালী। এই শোষণ বর্ণালীর মধ্যে যেই অংশগুলোতে যে পার্টটাতে মূলত বা যে আলোতে সালোক সংশ্লেষের হারটা ম্যাক্সিমাম হয়ে দাঁড়াবে সেটাকে আমরা বলে থাকবো কার্যবর্ণালী। আচ্ছা, তো এই প্রসঙ্গে আমাদের না দুটো জিনিস অ্যাকচুয়ালি আসবে। একটাকে বলা হচ্ছে লোহিত চ্যুতি বা রেড ড্রপ। এই কথাটা মাথায় রাখবে, লোহিত চ্যুতি বা রেড ড্রপ। দেখা গেছে যে 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট লাল আলোতে, ঠিক আছে, 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট লাল আলোতে দেখা যায় প্রথম দিকে সালোক সংশ্লেষের প্রক্রিয়াটা দ্রুত হলেও পরের দিকে কিন্তু হচ্ছে সালোক সংশ্লেষের হারটা নিচের দিকে ক্রমশ ডাউনওয়ার্ডস হয়ে যায়, ঠিক আছে। এই প্রক্রিয়াটাকে বা এই ঘটনাটাকে বলা হচ্ছে লোহিত চ্যুতি বা রেড ড্রপ। কোথাও যেন হচ্ছে একটা ডিমিনিশ করে যাচ্ছে যে সালোক সংশ্লেষের যে ওভারঅল প্রক্রিয়াটা, ওই অংশটাকে এই জন্য বলা হচ্ছে বা এই পার্টটাকে বলা হচ্ছে লোহিত চ্যুতি বা এই ঘটনাটা লোহিত চ্যুতি বা রেড ড্রপ নামে পরিচিত। এবং আরেকটা যেটা পয়েন্ট আসে সেটা হচ্ছে এমারসন এফেক্ট। এমারসন এফেক্টটা কি? একজন বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানী এমারসন নামে, ঠিক আছে। তো সেই এমারসন কি বলেছিলেন যে সালোক সংশ্লেষে লাল আলো এবং হচ্ছে কমলা বর্ণের আলোতে যে পরিমাণ সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা চলবে, তো এই দুটো আলো যদি একসাথে পড়ে আর কি পাতার মধ্যে, তাহলে দেখা যাবে কি যে এই দুটো আলো পৃথক পৃথক ভাবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা করে থাকবে তার থেকে এদের যৌথভাবে যে সালোক সংশ্লেষ করার যে টেন্ডেন্সিটা, বিক্রিয়ার হারটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে এমারসন এফেক্ট। মানে আমি আবারও বলছি, ধরো লাল বর্ণের পরিপূরক আলো হচ্ছে কমলা, তাই তো। দেখা যাচ্ছে এই লাল আর কমলা পৃথক পৃথক ভাবে যে সালোক সংশ্লেষটা করে থাকবে, মানে তাতে সালোক সংশ্লেষের যে হারটা হবে তাতে এরা যদি একত্রে যদি হচ্ছে পাতার মধ্যে এদেরকে কোনোভাবে ইউজ করা যায় তাহলে দেখা যায় যে সালোক সংশ্লেষের হারটা কিন্তু বহুগুণে বৃদ্ধি পায়, ঠিক আছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে এমারসন এফেক্ট। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে পিকিউ বা ফটোসিনথেটিক কোশেন্ট। এই ফটোসিনথেটিক কোশেন্ট বা সালোক সংশ্লেষীয় হার, এটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি বলবো? ধরো আমি একটা রিঅ্যাকশন লিখছি, সালোক সংশ্লেষে বর্জিত O2 আর সালোক সংশ্লেষের কালে গৃহীত যেটা CO2, এই দুয়ের যে অনুপাতটা, সেই অনুপাতটা অ্যাকচুয়ালি কত? বর্জিত CO2 এর পরিমাণ, O2 এর পরিমাণ কত? 6O2, আর বর্জিত গৃহীত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? 6CO2, তাই তো। এদের দুটো আনুপাতিক অনুপাত করলে কত বার হবে? 1। এটা কি বলা হচ্ছে? পিকিউ, ফটোসিনথেটিক কোশেন্ট, সালোক সংশ্লেষীয় হার। অর্থাৎ সালোক সংশ্লেষকালে বর্জিত অক্সিজেন এবং গৃহীত যে কার্বন ডাই অক্সাইড, এই দুইয়ের যে অনুপাতটা, এই অনুপাতটাকে কিন্তু বলা হবে পিকিউ বা ফটোসিনথেটিক কোশেন্ট।
নেক্সট আমরা দেখবো যেটা হচ্ছে ক্ষয়পূরণ বিন্দু বা যেটাকে হচ্ছে কম্পেনসেশন পয়েন্ট বলা হয়। দেখা যায় দিনের বেলা একটা বিশেষ আলোতে, মূলত সাধারণত ভোরবেলার দিকে বা গধূলির দিকে দেখা যায় সালোক সংশ্লেষকালে যেটা বর্জিত কার্বন ডাই অক্সাইড, আবার এদিক থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড, সালোক সংশ্লেষকালে বর্জিত বলছি অ্যাকচুয়ালি উদ্ভিদের শ্বসনের সময় যেটা বর্জিত কার্বন ডাই অক্সাইড আর গৃহীত যে হচ্ছে CO2 এর পরিমাণটা সমান হয়, CO2 এর পরিমাণটা সমান হয়, সেই পার্টিকুলার টাইমটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পেনসেশন পয়েন্ট বা ক্ষয়পূরণ বিন্দু। অর্থাৎ কি হচ্ছে, দিনের বেলা বা ভোরবেলা এবং হচ্ছে গধূলির দিকে কি হয় যে শ্বসনকালে হচ্ছে উদ্ভিদের শ্বসনকালে বর্জিত কার্বন ডাই অক্সাইড এবং সালোক সংশ্লেষকালে গৃহীত হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এই দুয়ের অনুপাতটা সমান হয় বা এই দুয়ের পরিমাণটা সমান হয়, ফলে সেই পার্টটাকে বলা হচ্ছে কি কম্পেনসেশন পয়েন্ট বা ক্ষয়পূরণ বিন্দু। তো এইগুলোই গেল হচ্ছে মূলত আজকের যে আলোচনাগুলো, ফটোসিনথেসিসের যে বেসিক পার্টগুলো, সেই বেসিক পার্টগুলোকে আলোচনা করলাম। তো তোমরা আপাতত বাড়িতে এগুলোকেই দেখতে থাকো, আমি হচ্ছে নোটটাকে পরবর্তীতে প্রোভাইড করে দেবো। পরের দিনের জন্য এগুলোই পড়া থাকলো এবং তারপরে হচ্ছে আমরা সালোক সংশ্লেষের যে মেইন জিসটা, অর্থাৎ যেটা লাইট রিঅ্যাকশন এবং ডার্ক রিঅ্যাকশন, সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বেস্ট অফ লাক।